শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, বিবিএস পাস কোর্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই যে যেখানেই আছো ভালো আছো। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের এবছর দুটো কোর্স, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যবস্থাপনা মৌল বিষয়, আর হচ্ছে ব্যবসায় পরিচিতি। আজকে আমি ব্যবসায় পরিচিতি থেকে পড়াবো। আজকে আমার টপিক হলো যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি। তোমরা জানো যে ব্যবসা শুরু হয়েছে মূলত এক মালিকানা ব্যবসা দিয়ে। তারপর সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসার বিভিন্ন অসুবিধা ছিল, যেমন মূলধনের সমস্যা, পরিচালনার সমস্যা, সম্প্রসারণের সমস্যা। এই সমস্যাগুলো কাটানোর জন্য আস্তে আস্তে মানুষ কি করে, অনেকজন মিলে ব্যবসা করা শুরু করে দেয়। প্রথমে একজন দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে অনেকজন। তো তারপর কি আসে হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদার হচ্ছে তারও সেখানেও সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধ? সদস্য সংখ্যা কত? সেখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 20 জন, আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে 10 জন। তাহলে এক্ষেত্রেও মূলধনের সমস্যা, মানে ব্যবসার সম্প্রসারণের সমস্যা দেখা যায়। পরবর্তীতে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তাহলে কিভাবে মূলধন সংগ্রহ করবে? তাহলে মানুষকে আরো বেশি করে এই ব্যবসার সাথে যুক্ত করতে হবে। তাই এর ফলশ্রুতিতে মূলত যৌথ মূলধনী ব্যবসার উৎপত্তি। নাম কি? যৌথ মূলধনী। যৌথভাবে মূলধন সরবরাহ করে যে ব্যবসায় গঠন করা হয় তাকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি। আমরা এইভাবে বলতে পারি, যখন কতিপয় ব্যক্তি মুনাফা লাভের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে স্বেচ্ছায় আইনসম্মতভাবে যে ব্যবসা পরিচালনা করে সেটাকে বলা হয় যৌথ মূলধনী ব্যবসায়। কখন উৎপত্তি? মূলত তোমরা জানো শিল্প বিপ্লব হয়েছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়। এই অষ্টাদশ শিল্প বিপ্লবের পর থেকেই কি হয়, ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন সাধিত হয়। কেননা সেখানে তখন কি হয়, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হয়। শ্রম নির্ভর থেকে বাতিল হয়ে যন্ত্র নির্ভর প্রযুক্তি আবিষ্কৃত হতে থাকে। ফলে তারপর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন সাধিত হয়। এর ফলশ্রুতিতে কিন্তু 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে কিন্তু এই যৌথ মূলধনী ব্যবসায়ের উৎপত্তি। সব ব্যবসা পরিচালনার জন্য কিছু আইন থাকে। এই ব্যবসা পরিচালনার জন্য আইন আছে। তো এই আইনটি সর্বপ্রথম, যেহেতু এই ব্যবসাটি প্রথম চালু হয় হচ্ছে ইংল্যান্ডে, সেহেতু 1844 সালে ব্রিটিশ পার্লামেন্টে দ্য জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যাক্ট 1844 প্রথম কোম্পানি আইন হিসেবে পরিচিত, এবং এটা সব আইনের মূলত ভিত্তি হিসেবে কাজ করে। যতগুলো আইন হয়েছে এর পরবর্তী হিসেবে, যেহেতু যেটা প্রথম হয় সেটাই ভিত্তি হয়, যেহেতু এটা প্রথম হয়েছে এটা ভিত্তি। তারপরে কি হয়েছে, এই যে ভারতীয় উপমহাদেশে কত সালে হয়, এটা হচ্ছে 1850 সালে। যদিও 1850 সালে কিন্তু এটা সবচেয়ে বেশি, এই উপমহাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনটি প্রণীত হয় 1913 সালে, যেটা কিনা ভারতীয় কোম্পানিও আইন নামেও পরিচিত, দ্য কোম্পানিজ অ্যাক্ট 1913। এটা এখন পর্যন্ত আমাদের এই উপমহাদেশে এখনো কোম্পানি, সবগুলো কোম্পানি আইনের মূল দলিল হিসেবে পরিচিত। এই আইন দ্বারাই মূলত দীর্ঘ সময় কোম্পানিগুলো পরিচালিত হয়ে আসছিল। 1949 সালে পাকিস্তান যখন সরকার কি করেছিল, তখন শুধুমাত্র ভারতীয় কোম্পানি আইন থেকে ভারতীয় শব্দটি বাদ দিয়ে দিয়েছিল। তারপরে এই আইনটি অনেক বছর, এমনকি আমাদের স্বাধীনতা লাভ করার পরেও কিন্তু এই আইনটি অনুযায়ী কোম্পানিগুলো পরিচালিত হতো। কিন্তু 1977 সালে একটা নতুন কমিটি গঠন করা হয়, ল রিফর্মস কমিটি, যার উপরে নতুন আইন প্রণয়নের দায়িত্ব পড়ে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে 1994 সালে আবার এই আইনের নতুনভাবে সংশোধন করে নতুনভাবে এটাকে সাজানো হয়। সেই অনুযায়ী এখন পর্যন্ত আমাদের দেশে 1994 সালের কোম্পানি আইন দিয়েই উন্নত কোম্পানিগুলো পরিচালিত হয়ে আসছে। ঠিক আছে? তাহলে এই আইনে 1994 সালের আইনে কি বলা হয়েছে কোম্পানি সম্পর্কে? বলা হয়েছে, কোম্পানি মিনস a company formed and registered under this act or any existing company। অর্থাৎ হলো কোম্পানি হলো কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত বা বিদ্যমান কোনো কোম্পানিকে বলা হবে কোম্পানি। এই আইনের
আমরা বলেছি প্রথম কত সালে প্রণীত হয়, 1844 সালে ব্রিটিশ পার্লামেন্টে। ওই আইন প্রণয়ন করার পরে কিন্তু দেশের সকল যৌথ মূলধনী ব্যবসায়ীকে নিবন্ধিত হতে হবে, এটা বলা হয়েছে, একদম বাধ্যতামূলক নিবন্ধিত হতে হবে। তাহলে এই আইনের অধীনে গঠিত হবে, এই আইনের অধীনে নিবন্ধিত হতে হবে, বা বিদ্যমান যে কোনো কোম্পানিকে বলা হবে কোম্পানি। তাহলে এই আইনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সবগুলো বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ নয়, যেগুলো একটু স্বতন্ত্র বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আসো আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে, এক হচ্ছে আইন দ্বারা সৃষ্ট, অবশ্যই এই আইনের অধীনে 1994 সালের আইনের অধীনে গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হতে হবে, এবং এই আইনের যে সকল নিয়মাবলী রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ফলো করে সেই প্রতিষ্ঠানগুলো গঠিত পরিচালিত হতে হবে। তারপর হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা কি? আমরা জানি যেগুলো মানুষের দ্বারা তৈরি সেটাকে বলা হয় কৃত্রিম, তাই না? যেমন ধরো কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই মনে আছে সোফিয়া, একটা রোবট, যেটা কিনা মানুষের মতো, সব মানুষ যা প্রশ্ন করতে উত্তর দিতে পারতো মানুষের মতো, কিন্তু সেটাকে আমরা তারপরে মানুষ বলতে পারবো না, সেটা একটা যন্ত্র। কি যন্ত্র? কৃত্রিম যন্ত্র, তাই না? এরকম কোম্পানিও কিন্তু একটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, মানুষের মতো সবকিছু করতে পারবে কিন্তু মানুষ নয়, যদিও মানুষের মতো এটা বাড়ে না বা এটার মধ্যে কোনো রোগ নেই, অসুখ নেই, তাই না? কিন্তু তারপরে হচ্ছে এটার মধ্যে মানুষের মতো সত্তা, মানে মানুষের মতো যা করতে পারে। ধরো কোনো কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানি থেকে সে পাওনা আছে, সে পাওনা আদায়ের জন্য সে কি করতে পারে? আদালতে মামলা করতে পারবে। অন্য কোনো কোম্পানিও একইভাবে এই কোম্পানির বিরুদ্ধেও মামলা করতে পারবে। তাহলে যেহেতু এটা আমরা বলতেছি কৃত্রিম ব্যক্তি সত্তা, সেহেতু সে নিজে কিন্তু ব্যবসা পরিচালনা বা এই কোম্পানি পরিচালনা করতে পারে না। তাহলে কিভাবে পরিচালনা করবে? সে কি করে? পরিচালক কিছু প্রতিনিধি নিয়োগ করে, যার সে কোম্পানির প্রতিনিধিরা ব্যবসা পরিচালনা করে থাকে, কিন্তু মালিক হচ্ছে বা সম্পূর্ণ হচ্ছে কোম্পানি। এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা, মানুষের মতো সব আছে কিন্তু মানুষ নয়, ঠিক আছে? তাহলে তারপর হলো চিরন্তন অস্তিত্ব, মানে চিরন্তন মানে স্থায়ী একটা অস্তিত্ব, যদিও এটা বিলোপ সাধন হবে কিন্তু সেটা সহজে হবে না। এটা যেহেতু আইন দ্বারা সৃষ্ট, সেহেতু আইন দ্বারাই এর বিলোপ সাধন হবে। কোনো এর সদস্য মারা গেলে বা চলে গেলে বা দেউলিয়া হয়ে গেলে, সেটাও কিন্তু, দেউলিয়া মানে কি? দেউলিয়া হচ্ছে অর্থ পরিশোধে অক্ষম ব্যক্তিকে দেউলিয়া বলা হয়। অনেক সময় দেখা যায় অনেক ব্যবসায়ী তো ব্যবসায় করে, কিন্তু ব্যবসায় করতে গিয়ে সে কিন্তু ধরো তাকে কি করতে হয়? ঋণ নিতে হয়। ঋণ নিলেও কিন্তু তাকে সুদসহ সেটা অবশ্যই পরিশোধ করতে হয়, কিন্তু ব্যবসায় লাভ হলে সে এই ঋণের টাকা পরিশোধ করতে পারে, কিন্তু ব্যবসায় যদি লোকসানের সম্মুখীন হয় তাহলে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে পড়ে। তখন কি করে? পাওনাদাররা তার বিরুদ্ধে মামলা করে এবং আদালত তাকে সে যদি একদম অক্ষম হয়ে যায় তাহলে তাকে দেউলিয়া ঘোষিত করে। তাহলে কোনো একজন সদস্য, পরিচালক বা শেয়ার হোল্ডার যারাই থাকুক না কেন, তাদের কোনো মৃত্যু হোক বা দেউলিয়া ঘোষিত হোক, কিন্তু এই ব্যবসায় বিলোপ সাধিত হবে না। এটা চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট। তারপর হচ্ছে শেয়ার মূলধন। কোম্পানি অবশ্যই তার মূলধনের, যেহেতু মূলধনের ব্যবসা মূলধন প্রয়োজন, তো মূলধন সংগ্রহ করতে হয় কিভাবে? হচ্ছে শেয়ারের মাধ্যমে। শেয়ার কি করে? শেয়ার হচ্ছে মূলধনের একটা অংশ বলতে পারি আমরা। মূলধনের কে কতগুলো সমান অঙ্কের এককে ভাগ করা হয় এবং একটি এককে বলা হয় শেয়ার। তাহলে এই শেয়ার বিক্রি করে কি করে? কোম্পানি মূলধন সংগ্রহ করে। বিভিন্ন ধরনের শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার, ইকুইটি শেয়ার, নানা ধরনের সাধারণ শেয়ার, নানা ধরনের শেয়ার আছে। এগুলো বিক্রি করে প্রয়োজনে যতটুকু প্রয়োজন সে মূলধন সংগ্রহ করে। এবং শেয়ার ছাড়াও সে আরেকভাবেও মূলধন সংগ্রহ করতে পারে, সেটা হচ্ছে ঋণপত্র বিক্রির মাধ্যমে। ঋণপত্র একটা ঋণের দলিল, যেখানে বিভিন্ন শর্ত থাকে, ঋণের শর্ত, ঋণ কিভাবে নিবে, ঋণের পরিমাণ, ঋণের পরিশোধের সময়কাল ইত্যাদি, বিভিন্ন সুদের হার ইত্যাদি তথ্য লিপিবদ্ধ করে যে একটা পত্র তৈরি করা হয় সেটাকে বলা হয় ঋণপত্র। এই পত্র বিক্রি করেও কিন্তু যখন শেয়ার মূলধন কখন করে? যখন শেয়ার মূলধন দ্বারাও তার পর্যাপ্ত পরিমাণ মূলধন সংগৃহীত হয় না, তখনই কি করে? ঋণপত্রের বাজারে ঋণপত্র বিক্রি করে সে মূলধন সংগ্রহ করে। এই শেয়ার আর ঋণপত্রের মধ্যেও কিন্তু কিছু পার্থক্য রয়েছে। শেয়ার আর ঋণপত্রের মধ্যে যেগুলো বেসিক যে পার্থক্যগুলো, সেটা হচ্ছে শেয়ার মালিকরা কিন্তু কোম্পানির মালিক,
আর ঋণপত্রের মালিকরা হচ্ছে বা যাদের ঋণপত্র ক্রয় করে তারা হচ্ছে পাওনাদার। শেয়ার মালিকরা এখানে কি পায়, লভ্যাংশ পায়, আর ঋণপত্র মালিকরা সেখানে পায় সুদ। যেমন শেয়ার মালিকরা সেটা ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে পারে, কিন্তু ঋণপত্র মালিকরা সেক্ষেত্রে ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না। এমনকি ব্যবসা যখন কোম্পানি যখন বিলুপ সাধিত হয় তখন কিন্তু শেয়ার মালিকদের দায় থাকে, কিন্তু ঋণপত্র মালিকদের সেক্ষেত্রে কোনো দায় দায়িত্ব থাকে না। এগুলো মূলত বেসিক পার্থক্য, আরো কিছু আছে। ঠিক আছে, তাহলে এই দুইভাবেই কিন্তু এই যৌথ মূলধনী ব্যবসায় আর প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে থাকে। তারপরে আছে সদস্যদের সীমাবদ্ধ দায়। এক্ষেত্রে যে সদস্যরা আছে সেটা তাদের দায় হচ্ছে তাদের কৃত শেয়ারের দ্বারা সীমাবদ্ধ। তারা যতটুকু শেয়ার ক্রয় করবে দায়টা ঠিক ততটুকু হবে। যেমন যদি ধরো কোনো একজন শেয়ার হোল্ডার ব্যক্তি যদি 10 টাকা মূল্যের 100টি শেয়ার ক্রয় করে, তাহলে দায় থাকবে তার কতটুকু, 10 গুণ 100 1000 টাকা পর্যন্ত। এরকম যে যতগুলো শেয়ার ক্রয় করবে ততটুকু পর্যন্তই সে দায় ভাগ করা থাকবে। এখানে আমরা বলেছি, এখানে আবার যদিও শ্রেণী বিভাগের মধ্যে দুটা করা হয়, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেক্ষেত্রেও তাদের সদস্য সংখ্যা ভিন্নতা রয়েছে, তাদের পরিচালনাগত শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে পার্থক্য রয়েছে, বা শেয়ারের বিক্রির ক্ষেত্রে সেটা পার্থক্য রয়েছে। সেটা আমরা আলাদা একটা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা সদস্যদের দায় ওই যতটুকু কিনবে ততটুকু পর্যন্তই সেক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে। তারপরে আসো সম্পদের মালিকানা। এই সম্পদের মালিক কি? মালিক হলো কোম্পানি, যে কৃত্রিম ব্যক্তি সত্তা বিশিষ্ট কোম্পানি হচ্ছে এই সম্পদের যাবতীয় সম্পদের মালিক। এখানে যত সদস্য যত বেশি শেয়ারের মালিকই হোক না কেন, সে কিন্তু এই সম্পদের মালিক হবে না, কোনো সদস্যই হবে না। এমনকি যদি সে অধিকাংশ শেয়ার, এমনকি 51% শেয়ারের মালিক হয়, তাও কিন্তু এই সম্পদের মালিক কোনো ব্যক্তি বা পরিচালক বা শেয়ার হোল্ডার নয়। এই পুরো সম্পত্তির মালিকানা থাকবে কোম্পানির কাছে। তারপর হচ্ছে ব্যবস্থাপনা থেকে পরিচালনা পৃথক। মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক। আমরা বলেছি এই কোম্পানির মালিককে, মালিক হলো শেয়ার হোল্ডারগণ। শেয়ার হোল্ডারগণ মালিক হলেও কিন্তু সেটা তারা কিন্তু ব্যবসায় পরিচালনা করতে পারে না। তারা কি করে? তারা তাদের ভোটের মাধ্যমে পরিচালক নিয়োগ করে। এই পরিচালকরাই কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালিত করে থাকে বা ব্যবসা কোম্পানি পরিচালনা করে থাকে, এবং তারা কিন্তু বেতনভুক্ত কর্মচারী হিসেবেই গণ্য হয়ে থাকে। আমরা জানি প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে 2 জন আর পাবলিক কমপক্ষে 2 জন, পাবলিক লিমিটেড ক্ষেত্রে সেক্ষেত্রে কমপক্ষে 3 জন পরিচালক থাকে। তারা মূলত এই ব্যবসা পরিচালনার কাজ করে থাকে, কিন্তু এই জন্য এর মালিকানা থেকে ব্যবস্থাপনাকে পৃথক করা হয়েছে। তারপর হচ্ছে নিবন্ধন বাধ্যতামূলক। আমি বলেছি আগে, এই আইন প্রণয়নের পর থেকেই কিন্তু যে কোনো যেই কোম্পানি যৌথ মূলধনের কারবার হিসেবে গড়ে উঠবে তাকে অবশ্যই নিবন্ধিত করতে হবে। এছাড়াও আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো সেটা এত গুরুত্বপূর্ণ নয়, এগুলো মূলত গুরুত্বপূর্ণ বা স্বতন্ত্র বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এই ব্যবসায় অনেকগুলো সুবিধা আছে। কি সুবিধা? বৃহদায়তন মূলধনের সুবিধা, বৃহদায়তন কারবারের সুবিধা, বৃহদায়তন ক্রয়, বৃহদায়তন বিক্রয়, তারপর হচ্ছে বিজ্ঞাপন ইত্যাদি। অনেক সময় ছোট ছোট জিনিসের ব্যয় বেশি থাকে, কিন্তু যদি বৃহৎ আকার তৈরি করা হয় সেক্ষেত্রে ব্যয়ের পরিমাণ কিন্তু কমে আসে। তারপর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, এই ব্যবসার মাধ্যমে দেশের বেকারত্ব দূর হচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হচ্ছে, তারপর হচ্ছে বৈদেশিক বিনিয়োগ বাড়ছে, তারপরে হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনছে এই যৌথ মূলধনী ব্যবসায়। যদি এর কিছু অসুবিধাও রয়েছে, অসুবিধাগুলো কি? অসুবিধা হচ্ছে পরিচালনার সমস্যা হয়, তারপর হচ্ছে মূলধন সংগ্রহে অনেক সময় সমস্যা হয়। এর যে নিয়ম কানুনগুলো, এখানে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ দলিল আছে, পরিমাণ নিয়মাবলী আর পরিমাণ বন্ড। এই নিয়মগুলোর অনেক জটিলতা আছে, এগুলো মানতে হয়, এগুলো মেনে কার্য পরিচালনা করতে হয়, যার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও আছে তোমার আমলাতান্ত্রিক জটিলতা আছে, স্বজনপ্রীতি আছে, ব্যবস্থাপনা পরিচালনায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে।
তারপরও আমরা বলতে পারি যে বর্তমান যুগে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে এই যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাহলে আমরা সব শেষে যৌথ মূলধনী কারবার কি সেটা এক কথা যদি বলি তাহলে কি হবে? যৌথ মূলধনী কারবার হলো এমন একটি ব্যবসার প্রতিষ্ঠান যা আইনসৃষ্ট প্রতিষ্ঠান, যা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন, যা অদৃশ্য অথচ চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট, যার নিজস্ব নাম ও সিলমোহর আছে এবং যার মূলধন সমান সংখ্যক কিছু শেয়ারে হস্তান্তরযোগ্য, সমান সংখ্যক শেয়ারে বিভক্ত এবং যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে। আমরা আগে একটা বৈশিষ্ট্যের মধ্যে বলেছি নিজস্ব সিলমোহর আছে এটা, যা কিনা যে সব কাজে ব্যবহার করে। যেহেতু মানুষ নয়, যেহেতু মানুষ কি করে, একটা মানুষ সে বিভিন্ন স্বাক্ষর দেয়, একজন এই ব্যবসায়েরও যৌথ মূলধনের ব্যবসায় একটা নিজস্ব নাম যেহেতু আছে এবং সেখানে একটা সিলমোহর আছে, সেই সব কাজের মধ্যে কিন্তু তাকে অবশ্যই এই সিলমোহর ব্যবহার করতে হয়। তাহলে তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসে এই যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে কিছু জানতে পেরেছ। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এতটুকু, সবাইকে ধন্যবাদ।